হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন লোকের সাথে সাক্ষাৎ করব যে লোকটা গত 24 গণঅভ্যুত্থানে রাজপথে ছিল। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার হটাবার জন্য সে আন্দোলন করছে ছাত্র জনতার মাঝে। আন্দোলন করে স্বৈরাচারে পতন হয়েছে, কিন্তু তার পতন হওয়ার পরেও সে এখনও বসে নেই। তার কাছে এখন দারিদ্র্য কীভাবে বিমোচন করা যাবে, সে বেকার সমাজ কীভাবে লাঘব করা যাবে, এই জন্য সে কাজ করছে। তার দোকানে সে চা বিক্রি করে, সে দারিদ্রের কাছে হার মানেনি। সে দারিদ্র্য কষাঘাত করার জন্য, সে দারিদ্রকে বিমোচন করার জন্য অনেক কাজ করছে, মানুষের সাথে আলাপ আলোচনা করছে। রাজনৈতিক সে সচেতন একজন নাগরিক। গণ অভ্যুত্থানে তার অনেক কবিতা আছে, যেটা আমরা দোকানে টানানো দেখছি। এই নিয়ে আমরা তার সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ হান্নান আহমেদ সানি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার জন্মস্থান পিরোজপুর। তো আমি পিরোজপুরেই জীবনযাপন করি। আমি পিরোজপুরি সন্তান। পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলায় আমার বাড়ি। গত বছর যে স্বৈরাচার পতনে 24 গণঅভ্যুত্থান জুলাই আগস্ট আন্দোলনে আপনি কতটা ভূমিকা রেখেছিলেন? ইনশাআল্লাহ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, সচেতন নাগরিকদের সাথে সম্পৃক্ত হয়ে, পিরোজপুর জেলার সকল রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পৃক্ত হয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে নেমেছি 2012 সালে। 2012 সাল থেকে আমি 2013 সালে 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনকার গণতন্ত্রের লড়াইয়ের জন্য রাজধানীতে ডেকেছিল, আমি তখনকার এই রিফ্লেক্ট করেছিলাম ঢাকার এই মার্চ ফর ডেমোক্রেসি সফলের জন্য। আমি এই অবস্থাতেই আজও পর্যন্ত হাঁটছি। তবে আমি 2024 জুলাই গণঅভ্যুত্থানের পর আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হওয়ার খুব ইচ্ছা এবং স্বাদ পোষণ করি। আমি তারপরে একজন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়েছি। আমি এখনো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের নাগরিক। আমরা স্বস্তি চাই, সত্য চাই, শান্তি চাই। রাষ্ট্র সম্বন্ধে যারা শান্তির প্রতীক ফুটাতে চায়, দল মত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি মিলেমিশে রাষ্ট্রকে গঠন করার পরিকল্পনা করি, সেখানে যদি আমরা আমাদের আমারত্ব ধ্বংস করি, নিশ্চয়ই বাংলাদেশ হবে পৃথিবীর আশার আলোর বাতিঘর। যে কথাটি বিশ্বমঞ্চে আমার স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে জানিয়েছে যে পৃথিবীর আশার আলোর বাতিঘর হতে চায় বাংলাদেশ। সেই কথাটিকেই আমি এখানে লিখে রেখেছি। কেন পৃথিবীতে আশার আলোর বাতিঘর বাংলাদেশ হতে পারবে, এই সম্বন্ধে আমার এই জাতিকে নিয়ে যে গর্বটা বিশ্বময় আছে, সেই গর্বকে গর্বিত করার জন্য আমরা যদি দেশবাসী সকলে সত্যের সাক্ষ্য প্রদান করি, নিশ্চয়ই বাংলাদেশ পৃথিবীর আশার আলোর বাতিঘর হতে পারবে ইনশাআল্লাহ। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ একটা দারিদ্র জনগোষ্ঠীর দেশ। বাংলাদেশকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের জরিপের কথা বলা হচ্ছে। তবে অতীতের কর্তৃত্ববাদী শাসনের পতিত স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে পরিসংখ্যান জরিপ থেকেও মাইনাস করেছে। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই বাংলাদেশে বঞ্চিত 6.5 কোটি দরিদ্র জনগোষ্ঠীর কথা স্যার যে কথা বলছে, যে ক্ষুধাশূন্য, দারিদ্র শূন্য এবং বেকার শূন্য বাংলাদেশ দেখতে চাই। তাহলে আমার দেশে যে দারিদ্র আছে, এই দারিদ্র জনগোষ্ঠীর জন্য রাজনীতি নয়, একটু সেবার জন্যই আমরা চাচ্ছি। জাতীয় নির্বাচন সব কিছু উপরমহল কমিটি সবই কিছু বুঝতেছে। রাষ্ট্র এখন একটা স্থির অবস্থায় আছে, যে এখানে আছে। আমার বিশ্বাস যে বাংলাদেশ এখান থেকেই এগিয়ে যাবে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে আমরা 1 বছর কতটুকু সাফল্য অর্জন করছি, এ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করেন। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকটাই স্বস্তি মনে হচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা যেদিকে এগিয়ে যাচ্ছে, আমার স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমি তাতে আমার পক্ষ থেকে আমি সন্তুষ্ট। স্যার যদি আর একটু সময় পায়, আমার বিশ্বাস যে বাংলাদেশ একটা সঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যে পিআর পদ্ধতি, এর সম্পর্কে আপনি ভালো জানেন। পিআর পদ্ধতি আগে যে নির্বাচন ছিল, আর একবারে জিতছে একটা লোকে, সে জয়লাভ করছে। একদম 1,01,000 ভোটে 1,02 পাইছে, সে জয়লাভ করছে। একটা ভোটের জন্য, কিন্তু সেও কিন্তু হওয়ার মতন একটা, সে কিন্তু প্লাস পাইছে, কিন্তু একটা ভোটের জন্য সে এমপি হয়ে গেছে। এক্ষেত্রে পিআর পদ্ধতি আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে পিআর পদ্ধতি সম্বন্ধে আমি অতটা কেয়ারফুল না। এটা একটা শিক্ষিত সমাজের
অনেক এটার ভিতরে একটা বিতর্কও আছে। তবে জনগণতান্ত্রিক যে জিনিসটা আমি বুঝি, সেখানে জনগণই রাষ্ট্রের মালিক, জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটাই আমি চাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অতীত স্বৈরাচার এটা নির্বাচন অংশগ্রহণকালে আপনার কি মনে হয় করা উচিত না উচিত না? উচিত না। কেন উচিত না ব্যাখ্যা করুন। আমি সবচেয়ে বড় কথা হয়েছে যে অতীতের যে স্বৈরাচার শেখ হাসিনা, এই শেখ হাসিনা আমাদেরকে সন্ত্রাসী মনে, আমাদেরকে পিটাতে পিটাতে আমাদের এই দেশের জনগণকে সে সবসময় সন্ত্রাস মনে করতো। এখন আমাদেরকে পিটাইতে পিটাইতে সে বানর বানিয়ে ফেলেছে। আমরা আর বানর হতে চাই না, সন্ত্রাস হতে চাই না। স্যার বলছে আমরা মানুষ রূপেই বাঁচতে চাই, আমরা মানুষ হতে চাই, আমরা মানুষ রূপে বাঁচতে চাই। আমাদের সাথে দলমত নির্বিশেষে রাষ্ট্র কাজ করবে। আমি একটা দল করতে পারি, তার জন্য এটা যে রাষ্ট্র পরিচালক হবে সে যেন আমাদেরকে দলীয় হিসাব না করে, আমাদের দেশের জনগণ হিসাব করে। আমরা মানুষ, আমরা যে বাংলাদেশের 24.5 কোটি জনগণ আছি, আমরা মানুষ, আমাদেরকে মানুষ ম্যান্ডেটে দেখবে রাষ্ট্রপ্রধান, এটাই আমি চাই। আচ্ছা, আমাদের 54 বছর অতিক্রম হয়ে গেছে স্বাধীনতার পর, না? 54 বছর আমরা ভালো একটা নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক সরকার পেয়েছি এর ভিতরে। আমরা অতীতে হ্যাঁ, বেগম খালেদা জিয়ার সরকার, সেই সময় কিছু নির্বাচন ছিল, সবচেয়ে একবারে খারাপ ছিল তাও নয়। এখন কিছু এখন সামনে যে নির্বাচনের কথাটা আসছে, সেখানে স্যার উপস্থাপন করছে যে সামনে একটা ইতিহাসের নতুন মোড়ক উন্মোচন করবে, যেখানে একটা নির্বাচন দেবে, যে নির্বাচন হবে জনগণের কল্যাণের জন্য। সেই বিষয়ে আমি স্যারের সাথে ধন্যবাদ। আর আমাদের ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এদের যারা আছেন, যদি নিরপেক্ষ মনে করেন কিনা যারা সরকারে যারা আছে, বিশ্বাসটা হলো একটা বড় বস্তু জিনিস। আমরা বিশ্বাস করতে পারি সে রাষ্ট্র পরিচালনা করতেছে, সে যে প্রতিশ্রুতি দিয়েছে। আমি তার 11টা প্রোগ্রামকে ফলো করেছি। যেরকম চীনের পিংকিং বিশ্ববিদ্যালয়ে স্যার বলছিল আমি ক্ষুধা শূন্য এবং বেকার শূন্য বাংলাদেশ দেখতে চাই, ক্ষুধা শূন্য এবং দারিদ্র শূন্য বাংলাদেশ দেখতে চাই। উরুগুয়ের প্রেসিডেন্টকে বলেছিল যে আমি বেকার শূন্য বাংলাদেশ দেখতে চাই। নিক্কিতে বসে বলেছিল স্যার বাংলাদেশের জব্দকৃত $12 মিলিয়ন বাংলাদেশের জনগণের চিকিৎসা এবং দারিদ্রতা দূর করতে চাই। তাহলে রাজনৈতিক রসাতলে পড়লে আমাদেরকে পৃথক ভাগে ভাগে ভাগ করে ফেলা হয়। আমি অমুক দলের লোক বলে আমি সেবা পাবো না, আমার দল ক্ষমতায় যেতে পারেনি বিজয় আমি সেবা পাবো না, এই যে একটা ম্যান্ডেট চলে আসে। তাহলে এখন বর্তমান তো নির্দলীয় সরকার, এই সরকারের তো কোনো দল নেই, এটা একটা নির্দলীয় সরকার। আমার বিশ্বাস নির্দলীয় সরকারই আমাদের এই জনগণের কল্যাণ করতে পারে, এটা আমার বিশ্বাস, আমি বিশ্বাস দিয়ে কথা বলছি। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ, এই যে জুলাই সনদ এখনো পর্যন্ত হয়তো 5 তারিখের মধ্যে আমরা শুনছি, যেটা কি পারবো তো জুলাই সনদ থেকে জুলাই সনদ আমাদের ভেরি ইম্পর্টেন্ট। 72-এর সংবিধানকে সম্পৃক্ত করে জুলাই সনদ হবে। তবে 72-এর সংবিধান যে সব খারাপ ছিল তাও না, আর সব ভালো ছিল তাও নয়। যেটা সংশোধনের দরকার, যেটা সংস্কারের দরকার, ওইটাকে সংস্কার করতে হবে। সংস্কার করে সত্যকে সামনে তুলে ধরতে হবে। আর সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের যে মানুষ, তাদেরকে মানুষ রূপে দেখতে হবে। সত্য একটা তথ্য সমাজ থেকে কালেকশন করতে হবে। সত্যকে যখনকার আমরা পুনর্জীবিত করতে পারবো, তখনই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। মিথ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের জনগণ যেরকম বিপাকে থাকে, রাষ্ট্রপ্রধানও সেরকম বিপাকে থাকে। আল্লাহর জমিন, বাংলাদেশের জমিনে বিপর্যয় সৃষ্টি করা যায়, তবে বেশিক্ষণ টেকা যায় না। আবার বিশ্বাস যে বাংলাদেশের জনগণকে নিয়ে কেউ যেন রাজনীতি আর না, এটা আমার ভালো লাগে। কারণ আমরা রাজনীতির রসাতলে পড়ে আজ জীবনটা বিধ্বস্ত হয়ে গেছে, আর এই রাজনীতির কারণেই আজ আমরা শেষ। আচ্ছা, আর একটা প্রশ্ন, যে সব ঠিক আছে, নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দর একটা নির্বাচন হবে, নির্বাচন হবে, হওয়ার পরে আবার দেখা গেছে এই যারা ক্ষমতায় যাবে আর আবার দুর্নীতিতে জড়াই না পড়ে, আমরা জনগণ সচেতন থাকবো। আমরা যেন আমাদের মত প্রকাশ করতে পারি জনগণের ম্যান্ডেটে। আমরা জনগণ চাইলে রাষ্ট্রপ্রধান থাকবে, জনগণ চাবে না রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না। জনগণের উপরে কোনো স্টিম রোলার চালাবে, এটাকে কখনো সমর্থন করিনি আর অতীতেও করব না। ধন্যবাদ। এখন আমি তার সানি সাহেবের কয়েকটা কবিতা এখানে আছে, জুলাই অভ্যুত্থানে দেশ প্রেমিক হিসাবে, বাংলাদেশ সচেতন নাগরিক হিসাবে তাদের কবিতা আছে। আমি কবিতাগুলো কয়েকটা পড়ছি, সব করা সম্ভব না, অনেক কবিতা তার আছে। যদি তাকে সুশাসন, দুর্নীতি হবে নিরসন, স্বস্তি পাবে জনগণ, বন্ধু হবে প্রশাসন, মানব সম্পদ সংরক্ষণ সোসাইটি, অসহায় দারিদ্র মানুষের দুঃখের গান গায়, যেটা আমি আগেই বলছি, বুঝতাম না। হ্যাঁ, প্লেকার্ডটাতে লিখেছি মোদের দেশ মোদের অহংকার, শিক্ষা দিয়ে গড়লে দেশ হবে সোনার বাংলাদেশ।
শিক্ষানীতির সংস্কার সবার আগে দরকার। কলম দিয়ে গড়লে দেশ হবে সোনার বাংলাদেশ। বানর নয় মানুষ পড়া, এটাই মোদের পরিচয়। রাষ্ট্র সম্বন্ধে সকল দেশপ্রেমিককে সচেতন হতে হবে। আমি নিজেই লিখেছি, সচেতনতার বিকল্প কিছু নাই। আমরা প্রতিটা মানুষই সচেতন হতে চাই। সচেতন হতে প্রয়োজন শুধুই একটি সুন্দর মন। এর চেয়ে বেশি কিছু নাই প্রয়োজন। যে জাতি যত বেশি সচেতন, সেই জাতির তত বেশি উন্নয়ন। তারপরে আমি লিখেছি, বহুদল বহুজাতি, ভাই পেয়েছি স্বপ্নপতি। এসো মিলে স্বপ্নগাতি, ভাই দিয়েছি প্রতিশ্রুতি। বজায় রাখলে স্বজনপ্রীতি, হবে মায়ের উন্নতি। 3-0 হলে দেশ হবে সোনার বাংলাদেশ। ক্ষুধাশূন্য, দারিদ্র্যশূন্য, বেকারশূন্য বাংলাদেশ দেখতে চাই। মানব সম্পদ সংরক্ষণ সোসাইটি, মানুষ একটি পৃথিবীর মূল্যবান সম্পদ। অসহায় এবং দারিদ্র মানুষের দুঃখের গান গায়। শব্দ উচ্চারণ করেছি। আমি স্যারের ছাত্র জীবন থেকে আমি এই পর্যন্ত দেখলাম যে দেশের প্রতি তার যে একটা কদর, দেশের প্রতি তার যে একটা ভালোবাসা, দেশকে নিয়ে তার যে একটা অনুশোচনা, দেশকে নিয়ে যে তার একটা গর্ব। সে আমেরিকাতে 1971 সালে যে নাগরিক কমিটি গঠন করেছিল এবং বাংলাদেশ পর্যবেক্ষণ একটা ইউনুস সেন্টার তৈরি করেছিল। এর মাধ্যম দিয়ে বাংলাদেশকে যে স্যার যে পর্যবেক্ষণ করেছে, আমি দেখতে পাচ্ছি তার ভিতরে দেশ নিয়ে যে একটা গর্ব আছে। আমার বিশ্বাস, এই দেশপ্রেমিককে দিয়ে যদি আমরা দেশ গড়তে চাই, তাহলে বাংলাদেশ হবে সব পৃথিবীর আশার আলোর বাতিঘর। এখন আমরা তার যে কবিতা, গল্প বা প্রবন্ধ বা বিভিন্ন কথাবার্তা আছে, সেখানে প্লে কার্ড আছে, এগুলো ছবি তোলার চেষ্টা করবো এবং আপনার দেখাবো আপনাদের। এখন আমরা এখানে যারা কাস্টমার আছে বা দর্শক আছেন, এদের কাছে প্রশ্ন করব। প্রশ্ন হলো, আপনারা এই যে তার সানি ভাইকে দেখছেন, সানি ভাই আপনাদের কেমন, সে আপনাদের কীভাবে সচেতন করে তুলছে, কি মনে হয় তার ভিতরে আপনাদের ধারণা কতটুকু? সে তো যথেষ্ট ভালোই লোক, ভালোই বলছে, কিন্তু এটা তো আমাদের ভালোই লাগছে। দিচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের ভালোই লাগছে, খুব সুন্দর কথা বলছে। এটাই। আচ্ছা, আমরা এক প্রশ্ন করি, আপনি জুলাই অভ্যুত্থান সম্পর্কে কী জানেন? গত বছর জুলাই অভ্যুত্থান হলে কতটুকু আপনার মনের মতন হয়েছে কিনা, না এটা আপনার মনের বিরুদ্ধে গেছে? না, এটা খুব সুন্দর। এটা বাংলাদেশ যে পরিপূর্ণভাবে লোক মারতে আছে, এরকম তো বাংলাদেশে এরকম কোনো সরকারে লোক মারে নাই। যে লোক মারছে বাংলাদেশে ভালো ভালো লোক, সে গুম করিয়া সে এরকম কাজ করছে, সে আয়নাঘর বানাইছে, আয়নাঘরে এরকম মানুষ মাইরে ফেলাইছে। আচ্ছা, তার 16 বছর কিছু তার কীর্তিকলাপ উল্লেখ করে, 16 বছর শেখ হাসিনা কিছু কীর্তিকলাপ বলে। হয়তো যে কাজ কাম করছে, 2টা কাজের ভিতরে এই 2টা কাজই করছে, 2টা ব্রিজ করছে, এই তেমন কোনো বাংলাদেশে আর কোনো কাজ টাজ দেখিনি। আর এরকম লুটপাট করছে, খাইছে লইছে এরকম। আচ্ছা, আপনি শেখ হাসিনার কিছু যে কাজ 16 বছরের যে অপশাসন ছিল, কি তার অপশাসন ছিল বলুন? আসসালামু আলাইকুম। এই 16 বছর কোনো কিছু পরিবর্তন কিছু জনগণে আমরা কোনো কিছু পাইতে আসি না। কাজের বেলা দেখতে আসি যে ভালোই কাজ করছে, কামাইবে কি, জনগণের দিকে ক্ষয়ক্ষতি করে ঠিক আছে। আর এই যে সানি ভাই আমার আছে, সানি ভাইটাকে আমরাও আছি, যেটা বলে ওইটাই আমরা বলতে চাই। হ্যাঁ, ওইটা আমরা একাত্মভাবে থাকতে চাই। লোক। হ্যাঁ, আপনার সাথে সাক্ষাৎকার নিয়ে অনেক ভালোই লাগলো, ভালো সাক্ষাৎকার দিয়েছেন, সচেতনমূলক কথাবার্তা বলেছেন। আমরা পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো বিভিন্ন। এখন আপনার এই আজকের যদি দুটো কথা থাকে, ইম্পর্টেন্ট কথা বলতে পারেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমাদের দেশে এই জনগণের কথা যারা সবাই বলে, সবাই রাষ্ট্র পরিচালনা করতে চায়। জনাব তারেক রহমান সাহেব, সেও বাংলাদেশকে পরিচালনা করতে চায়। সেখানে মূল হচ্ছে ফ্যাক্ট হচ্ছে জনগণ। এই জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে চাহিদা, স্যারও এই অবস্থাতে আছে। এখন বর্তমান যে পরিবেশ, এখন যদি আমরা ঐক্যবদ্ধ সারে দেশের মানুষের দারিদ্রতা দূর করতে পারি, দেশের মানুষকে গঠন করতে পারি, দেশের বেকারত্ব দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ পৃথিবীর আশার আলোর বাতিঘর হবে। এটা আমার একটা বিশ্বাস। আর আমি এই অবস্থায় আমি একটু চাই মানব সেবা করতে। এর জন্য এই রাজনীতির জগতে আসছিলাম, রাজনীতি কিছু দেখলাম, রাজনীতি কিছু শিখলাম। রাষ্ট্রের একটা নীতি, যে নীতির স্বচ্ছতা থাকবে, যে নীতির ন্যায় থাকবে, যেখানে থাকবে না অন্যায়, যেখানে থাকবে না পাপাচার, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না কাটাকাটি, আর সেখানে থাকবে শুধুমাত্র স্বজনপ্রীতি আর ভালোবাসা দিয়েই হবে বিশ্বের পৃথিবীর আশার আলোর বাতিঘর। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।